হ্যালো স্টুডেন্টস, তোমাদের আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমরা পি ব্লক এলিমেন্টসদের গ্রুপ 15 নিয়ে আলোচনা করছিলাম। আপাতত ক্যাটিনেশন অবধি আমরা কথা বলেছিলাম যে গ্রুপ 15 এলিমেন্টসদের কাদের ক্ষেত্রে ক্যাটিনেশন ধর্ম দেখা যায় বা কারা ক্যাটিনেশন প্রপার্টি ভালো শো করতে পারে। তো আজকে সেইখান থেকেই কন্টিনিউয়েশন করব। তাহলে চলো শুরু করা যাক। ক্যাটিনেশন ধর্ম। তো দেখো, ক্যাটিনেশন ধর্ম আমরা অলরেডি পড়ে নিয়েছি, যেখানে বলা হয়েছে বা বলেছিলাম যে ফসফরাসের ক্ষেত্রেই ক্যাটিনেশন প্রপার্টি খুব ভালো দেখা যায় গ্রুপ 15-এর অন্যান্য এলিমেন্টসগুলোর মধ্যে। তো ফসফরাসের ক্যাটিনেশন যদি ভালো হয় তাহলে নিঃসন্দেহে ফসফরাসের বেশ কিছু বহুরূপতা আছে। তো সেই বহুরূপতার কিছু ফর্ম বা কিছু গঠন আমি এখানে দেখাবো এবং তাদের স্থায়িত্বের একটা তুলনামূলক আলোচনা করব। তো প্রথম পয়েন্ট আমাদের ক্যাটিনেশন ধর্মে আজকে ফসফরাসের বিভিন্ন অ্যালোট্রপ বা রূপভেদ। তো প্রথম হচ্ছে লাল ফসফরাস, দ্বিতীয়টা হচ্ছে সাদা ফসফরাস, রেড ফসফরাস, হোয়াইট ফসফরাস। খুব ইম্পর্টেন্ট যেগুলো শুধু সেই কটাকেই আমি এখানে লিখব। আর পরেরটা হচ্ছে কালো ফসফরাস বা ব্ল্যাক ফসফরাস। এছাড়াও পার্পল ফসফরাস রয়েছে। তো সেইগুলোতে আমরা ডিসকাশনে যাব না, মূলত এই তিনটের আলোচনা আমি করব। এই তিনটের মধ্যেও পরবর্তী সেশনে তোমরা দেখবে এই রেড ফসফরাস আর হোয়াইট ফসফরাস নিয়েই বেশি করে আলোচনা করা হচ্ছে। তো প্রথমে দেখা যাক এদের গঠনটা কী রকম। প্রথমে দেখাবো হোয়াইট ফসফরাস। হোয়াইট ফসফরাস বলছি, হোয়াইট বোর্ডে লিখছি, ব্ল্যাক মার্কার দিয়ে লিখছি। So this is the structure of white phosphorus, right? তো হোয়াইট ফসফরাসের কীরকম গঠন? এখানে প্রত্যেকটা ফসফরাস তিনটে বন্ধনের দ্বারা আরও তিনটে ফসফরাসকে নিজের সঙ্গে সংযুক্ত করেছে এবং একটা লোন পেয়ার ইলেকট্রন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই গঠনটা কিভাবে হয়েছে একটু দেখা যাক। দেখো, ফসফরাসের যদি তোমরা ইলেকট্রন কনফিগারেশন দেখো, ইলেকট্রন কনফিগারেশন দেখলে বুঝতে পারবে এর ভ্যালেন্স শেল কনফিগারেশন হচ্ছে 3s2 3p3। ঠিক আছে, যেখানে একটা লোন পেয়ার দেখা যাচ্ছে এস অরবিটালে রয়েছে এবং পি অরবিটালে তিনটে আনপেয়ার ইলেকট্রন আছে। খুব সহজভাবে যদি বলা হয়, দেখো তিনটে পি অরবিটালে যে আনপেয়ার ইলেকট্রন আছে, তাহলে প্রত্যেকটা ফসফরাসেরই তো এরকম কনফিগারেশন। প্রত্যেকটা ফসফরাস তাহলে কি হবে, ধরো এই আমি যদি এই ফসফরাসটাকে ধারণা করি আর এই ফসফরাসটাকে নাম্বারিং করি অ্যাজ P1, P2 এবং P3, তাহলে প্রত্যেকটা ফসফরাস কি করবে, তাদের পরস্পরের যে অযুগ্ম ইলেকট্রনগুলো আছে সেই অযুগ্ম ইলেকট্রনগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করে এই রকম বন্ধন তৈরি করছে। তাহলে এইটা P1, এই ইলেকট্রনটা মনে করো P2 দিয়েছে, এই ইলেকট্রনটা P3 দিয়েছে। তো এইভাবে পরস্পরের সঙ্গে বন্ধন তৈরি করলো, বন্ধন তৈরি করে এই ধরনের একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি করলো, যেটাকে দেখতে দেখো টেট্রাহেড্রালের মতো।
টেট্রাহেড্রাল স্ট্রাকচার। আর লোন পেয়ার যেটা 3s অরবিটালে ছিল সেটা সেরকমই থাকছে। তো দিস ইজ দি স্ট্রাকচার অফ হোয়াইট ফসফরাস। এবারে এর কিছু বিশেষ ধর্ম বা বিশেষ কিছু বৈশিষ্ট্য আমি এখানে পয়েন্ট আউট করব, সেগুলো এবার একটু দেখা যাক কী কী। বেশি কিছু নয়, ইম্পর্টেন্ট কয়েকটা বৈশিষ্ট্য আমি এখানে বলবো। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে হোয়াইট ফসফরাস প্রথম বৈশিষ্ট্য হচ্ছে খুব সক্রিয়। খুব সক্রিয় মানে রেড ফসফরাস আর ব্ল্যাক ফসফরাসের তুলনায়ও এই হোয়াইট ফসফরাস কিন্তু অধিক সক্রিয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে কেন সক্রিয়, সেইটা নিয়েই আমাদের সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কৌণিক পীড়নের দরুন, কৌণিক পীড়নের কারণে, কৌণিক পীড়নের কারণে। কৌণিক পীড়ন বলতে এই যে বন্ড অ্যাঙ্গেলগুলো আছে, এই বন্ড অ্যাঙ্গেলগুলোর কথাই এখানে বলা হচ্ছে অ্যাজ কৌণিক পীড়ন। ঠিক আছে, এগুলো হচ্ছে বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ। বন্ধন কোণ এটা আশা করি বাংলাটা তোমরা জানো, বলার অপেক্ষা রাখে না। এই বন্ধন কোণগুলো এক্সপেরিমেন্টালি দেখা গেছে 60 ডিগ্রির কাছাকাছি। এই বন্ধন কোণগুলো 60 ডিগ্রির কাছাকাছি, এটা পরীক্ষালব্ধ ফল। পিপিপি বন্ধন কোণ 60 ডিগ্রি এর কাছাকাছি। তো ভালো কথা, 60 ডিগ্রি হলো তো হলো, তাহলে কৌণিক পীড়নের কথাটা আসছে কেন? তুমি যদি এইখানে ফসফরাসের যে P4 গঠনটা হয়েছে, হোয়াইট ফসফরাসের ফর্মুলা হচ্ছে P4, কারণ 4টে ফসফরাস পরস্পরের সঙ্গে বন্ধন করে আছে। তো সেই গঠনটা যদি যেভাবে তৈরি হয়েছে দেখো, তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে ফসফরাসের প্রত্যেকটা ফসফরাস তার 3টে p অরবিটালকে ব্যবহার করেছে। সহজ কথা, প্রত্যেকটা ফসফরাস 3টে p অরবিটালকে ব্যবহার করেছে। এবার তোমরা আমাকে বলো, কোনো মৌলের p অরবিটাল, 3টে যে p অরবিটাল, তাদের মধ্যে পারস্পরিক বন্ধন কোণ কত হয়? তাদের মধ্যে পারস্পরিক কোণ কত হয়? 3টে যে p অরবিটাল মানে x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর আর z অক্ষ বরাবর, যদি আমরা p অরবিটাল আঁকি, এরকম যদি p অরবিটাল আঁকা হয়, তাহলে তাদের পারস্পরিক অ্যাঙ্গেল কত? পারস্পরিক অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি প্রত্যেকটা p অরবিটালের সঙ্গে। যদি এটা pz হয়, এটা px হয়, অ্যান্ড এটা যদি py হয়, তাহলে প্রত্যেকটার মধ্যে পারস্পরিক অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তো দেখো, এই যে বন্ধন যেটা তৈরি হলো, বন্ধনগুলোর মধ্যেও তাহলে পারস্পরিক অ্যাঙ্গেল কত হওয়া উচিত ছিল? 90 ডিগ্রি হওয়া উচিত ছিল, কিন্তু পরীক্ষালব্ধ ফল পাওয়া যাচ্ছে এটা 60 ডিগ্রির কাছাকাছি। তাহলে এক্সপেক্টেড মানে আমরা ভাবছিলাম 90 ডিগ্রি হবে, কিন্তু পরীক্ষালব্ধ ফল হচ্ছে 60 ডিগ্রির কাছাকাছি। তাহলে দেখো 60 ডিগ্রি আর 90 ডিগ্রির মধ্যে কতটা পার্থক্য। হওয়া উচিত ছিল 90 ডিগ্রি, কিন্তু বন্ধনটা সংকুচিত হয়ে 60 ডিগ্রির কাছাকাছি হতে হচ্ছে। তাহলে এই স্ট্রাকচারটার মধ্যে একটা বিশাল মাপের কৌণিক পীড়ন আছে বা অ্যাঙ্গেল স্ট্রেন আছে, যদি ইংলিশে বলো তাহলে অ্যাঙ্গেল স্ট্রেন আছে। অ্যাঙ্গেল স্ট্রেন, কিন্তু অ্যাঙ্গেল স্ট্রেন থাকা সত্ত্বেও এই গঠনটা তৈরি হয়। কেন তৈরি হয়? কারণ এই যে একটা সাইক্লিক ফর্মেশন যেটা দেখতে পাচ্ছ, এই সাইক্লিক ফর্মেশনটা রিজিড প্রকৃতির বা দৃঢ় প্রকৃতির। কৌণিক পীড়ন থাকা সত্ত্বেও এর সাইক্লিক ফর্মেশনের জন্য গঠনটা দৃঢ় প্রকৃতির। তাহলে কথাটা লিখি যে সাইক্লিক ফর্ম
দৃঢ় প্রকৃতির, সাইক্লিক ফর্ম দৃঢ় প্রকৃতির। তাই জন্য দৃঢ় প্রকৃতির হওয়ার কারণে কি কোনো বন্ধন কি করতে পারছে না, মুভ করতে পারছে না, একদম রিজিড হয়ে বসে আছে, বন্ধনগুলো খুব দৃঢ়ভাবে বসে আছে, কিন্তু অ্যাঙ্গেল স্ট্রেন রয়েছে। সেই কারণে কৌণিক পীড়নের মানটা খুব বেশি হচ্ছে। যদি বন্ডগুলো মুভ করতে পারতো তাহলে কোনো সময় বন্ড অ্যাঙ্গেলটা বাড়াতো, আবার মানে ফ্লাকচুয়েট করতো, বা বন্ধনগুলো মুভ করতে পারতো ওই অ্যাঙ্গেল স্ট্রেনটাকে বা কৌণিক পীড়নটাকে কমানোর জন্য, কিন্তু এখানে পারছে না। যেহেতু রিজিড ফর্মে বসে আছে তাই এই গঠনটা পাওয়া যায় কৌণিক পীড়ন থাকা সত্ত্বেও। আর এই অ্যাঙ্গেল স্ট্রেন থাকার জন্য যদি এই P4কে কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করানো হয়, বা যদি তাপশক্তি প্রয়োগ করা হয়, বা এমন কোনো বিকারক যদি দেওয়া হয় যে খুব সহজে বিক্রিয়া করাতে পারে বা বিক্রিয়া নিজেও করতে পারে, তার উপস্থিতিতে কিন্তু P4 খুব দ্রুততার সঙ্গে বিক্রিয়া করে। মানে আমাকে আলাদাভাবে P4কে খুব উত্তপ্ত করা হচ্ছে বা এর বন্ধন ভাঙার জন্য প্রচুর পরিমাণে শক্তি প্রয়োগ করতে হচ্ছে, এরকম কোনো দরকার হয় না। সাধারণ অবস্থাতেই কিছু বিকারকের উপস্থিতিতে খুব সহজেই বিক্রিয়া করে নিতে পারে এই হোয়াইট ফসফরাস, খুব সক্রিয়। সেই কারণে দেখবে যখন আমরা ফসফরাসের কিছু বিক্রিয়া পড়ব, সমস্ত বিক্রিয়াই কিন্তু এই হোয়াইট ফসফরাসের সাহায্যেই ঘটানো হয়। প্রত্যেকটা বিক্রিয়া সব হোয়াইট ফসফরাসের সাহায্যে ঘটানো হচ্ছে। তাহলে দেখো, এটা কৌণিক পীড়ন রয়েছে বা কৌণিক বিকৃতি রয়েছে, এই রকম কিছু ইম্পর্টেন্ট ফিচার্স আমি এখানে তোমাদের বললাম হোয়াইট ফসফরাস সংক্রান্ত। তাহলে যাবতীয় যা কিছু বিক্রিয়া সব হোয়াইট ফসফরাস সংক্রান্ত হয়, যার ফর্মুলা হচ্ছে P4। মনে থাকবে? এবার নেক্সট দেখো, রেড ফসফরাস দেখব। রেড ফসফরাস, রেড ফসফরাসের ক্ষেত্রে কি হয়, হোয়াইট ফসফরাসে কীরকম ছিল, এরকম গঠনটা ছিল, কিন্তু রেড ফসফরাসে এই রকম গঠনটা না করে এই ফসফরাস মধ্যবর্তী যে বন্ধনটা আছে তারা নিজের মধ্যে না রেখে পাশের একটা ইউনিটের সঙ্গে শেয়ার করে, পাশের একটা P4 ইউনিটের সঙ্গে শেয়ার করে। ছবিটা ওপর দিকে উঠে যাচ্ছে, তো বিষয়টা তোমাদের বোঝানো নিয়ে কথা বলছি। মানে এরকম চেন ফরমেশনে যেতে থাকে। এতে করে কি হয়, কিছুটা হলেও কৌণিক পীড়নটাকে কমানো যায়। আরও এদিকে আছে এরকম পলিমারিক চেন ফর্মে থাকে P4 পলিমার, P4 পলিমার। কীরকম পলিমার? চেন পলিমার। দেখো, এই P4 ইউনিটটাই তো বারবার রিপিট হয়ে যাচ্ছে, তো এই P4 চেন পলিমার এইরকম ফর্মে থাকার জন্য এখানে অ্যাঙ্গেল স্ট্রেন বা কৌণিক বিকৃতি বা কৌণিক পীড়ন যাই বলো, সেটা কিছুটা পরিমাণে কমে যায়, এবং কৌণিক বিকৃতি বা কৌণিক পীড়ন কমে যাওয়ার ফলেই এদের কি হচ্ছে, সক্রিয়তার মানটাও কমে যাচ্ছে। তাহলে এই কথাটা আশা করি বুঝতে পেরে গেছো যে ফসফরাসের সক্রিয়তাটা অনেকটা এক্সটেন্টে বা অনেকটা পরিমাণে ওই কৌণিক বিকৃতির জন্যই কিন্তু নির্ভর করছিল। তো এইখানে যেহেতু কৌণিক বিকৃতি কমে যাচ্ছে, আবার এতগুলো বন্ধন তৈরি হয়ে যাচ্ছে, তো বিক্রিয়া করতে গেলে এই সমস্ত বন্ধন ভাঙতে হবে, তারপরে বিক্রিয়া ঘটা সম্ভব। সেই পরিমাণ শক্তি যেহেতু এ পাচ্ছে না, তাই বন্ধন সহজে ভাঙে না, অতএব সক্রিয়তার মানটা কমে যাচ্ছে। তাহলে এখানে আমি বৈশিষ্ট্যর আন্ডারে কী কী লিখতে পারি? ফার্স্ট হচ্ছে শৃঙ্খল গঠন, বহু সংখ্যক P4 একক। কৌণিক পীড়ন হ্রাস
সক্রিয়তা হ্রাস। ঠিক আছে, সক্রিয়তা হ্রাস। ওকে, আচ্ছা নেক্সট দেখো ব্ল্যাক ফসফরাস। আর রেড ফসফরাসকে তোমরা অর্গ্যানিক কেমিস্ট্রি তো পড়েছো বা পড়ছো এখন অর্গ্যানিক কেমিস্ট্রি, দেখবে অনেক বিক্রিয়াতে ক্যাটালিস্ট হিসাবে রেড ফসফরাস ব্যবহার করা হয় যাতে রিয়াকশানটাকে ক্যাটালাইজ করতে পারে, অথচ নিজে রিয়াকশান করবে না, বিক্রিয়াটাকে দ্রুততার সাথে ঘটাতে পারে, সেইখানে রেড ফসফরাসকে আমরা ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে ব্ল্যাক ফসফরাস। ব্ল্যাক ফসফরাসের যত রূপভেদ রয়েছে তার মধ্যে মোস্ট স্টেবল ফর্ম ব্ল্যাক ফসফরাস। তো এইটার ষড়ভুজাকৃতি গঠন, স্তরীয় পলিমারিক গঠন। আচ্ছা, পলিমারিকের বাংলাটা আমার ঠিক মনে আসছে না, বহু আণবিক গঠন বা কিছু একটা হয়তো বলে, তো তোমরা একটু দেখে নিও প্লিজ। ষড়ভুজাকৃতি স্তরীয় গঠন। একটা স্তর আমি এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। প্রত্যেকটা ষড়ভুজের যে ভার্টেক্সগুলো বা শীর্ষবিন্দু যেগুলো রয়েছে সেগুলোতেই সব ফসফরাস থাকবে। কিছুটা দেখাচ্ছি, পুরোটা দেখানো আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, এটা আঁকতে গেলে আরও বিষয়গুলো আমার পড়ানো হবে না। সো আমি কিছুটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা আইডিয়াটা পেয়ে যাও, রাইট? সো চলো, এইটা হচ্ছে ব্ল্যাক ফসফরাসের গঠন। দেখো, ব্ল্যাক ফসফরাসে প্রচুর সংখ্যক ফসফরাস, প্রচুর বন্ধন রয়েছে, অতএব এটার মতো স্টেবল ফর্ম আর হতে পারে না, বুঝতেই পারছো। ফসফরাসে যেটা আমি বলছিলাম যে প্রচণ্ড স্টেবল ফর্ম এটা। তো বৈশিষ্ট্য যদি লিখি, বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর খুব সুস্থিত। 2 নম্বর হচ্ছে গ্রাফাইটের ন্যায় গঠন বিশিষ্ট। গ্রাফাইটের ন্যায় গঠন বিশিষ্ট। দৃঢ় গঠন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় যে যদি গলনাঙ্কের তুলনা করা হয়, আমরা তো 3টে ফসফরাস পড়লাম, মানে 3 রকমের ফসফরাস পড়লাম, হোয়াইট, রেড অ্যান্ড ব্ল্যাক। 3টে অ্যালোট্রপ অফ ফসফরাস যদি আমরা গলনাঙ্কের তুলনা করি তাহলে ক্রমটা হবে কি? প্রথমে হোয়াইট ফসফরাস, তারপরে রেড ফসফরাস, তারপর হবে ব্ল্যাক ফসফরাস। এই ব্ল্যাক ফসফরাসের গলনাঙ্ক মোটামুটি ধরে রাখো 800 কেলভিনের কাছাকাছি, 800 কেলভিন, রাইট? আর সেখানে তুমি যদি ওই রেড ফসফরাস বলো, রেড ফসফরাসের গলনাঙ্ক সামহাউ 600 কেলভিনের কাছাকাছি বা 550 কেলভিনের কাছাকাছি, আর হোয়াইট ফসফরাসের আরও কম। তো গলনাঙ্কের যদি তুলনা করি আমরা, গলনাঙ্কের ক্রম হচ্ছে ব্ল্যাক ফসফরাস গ্রেটার দেন রেড ফসফরাস গ্রেটার দেন হোয়াইট ফসফরাস। ঠিক আছে। আর একটা কনভার্সন আমি তোমাদেরকে বলে রাখছি, কনভার্সনটা হয়তো সবসময় কাজে লাগবে না, কিন্তু তাও তোমরা একটু জেনে রাখো। কনভার্সনটা হচ্ছে, দেখো ফসফরাসের তো এইটা খুব স্টেবল ফর্ম আর খুব ঘনীভূত, কারণ ফসফরাসগুলো প্রচুর সংখ্যক ফসফরাস আছে, এর ডেনসিটিটাও প্রচণ্ড বেশি।
মাস বেশি হবে, মাস বেশি কারণ প্রচুর সংখ্যক ফসফরাস এখানে থাকছে, ডেনসিটি প্রচণ্ড বেশি হবে। তো যদি একটা পয়েন্ট এরকম বলা হয় যে হোয়াইট আর রেড এই দুটো ফসফরাসকে যদি সব থেকে স্টেবল ফর্ম অফ ফসফরাসই নিয়ে যেতে বলা হয়, সব থেকে স্টেবল ফর্ম বলতে ব্ল্যাক ফসফরাসে যদি নিয়ে যেতে বলা হয়, তাহলে কি করা হয়, রূপান্তরকরণ যদি বলি, রূপান্তরকরণে মনে করো রেড ফসফরাস আর হচ্ছে হোয়াইট ফসফরাস, সিল করা টিউবে উত্তপ্ত করা হচ্ছে মনে করো এইটা 430 কেলভিন আর এইটা তার থেকে বেশি 800 কেলভিন, মানে দ্বিগুণ উষ্ণতা দেওয়া হচ্ছে। দেখো এটা সুস্থিত, তো মানে হোয়াইট ফসফরাসের থেকে রেড ফসফরাস একটু বেশি সুস্থিত, তাই জন্য একে একে ট্রান্সফর্ম করানোর জন্য একটু বেশি তাপ প্রয়োগ করতে হচ্ছে। দুটোই সিল করা টিউবে করা হচ্ছে। করলে এটা ব্ল্যাক ফসফরাস, এটাও ব্ল্যাক ফসফরাস। এই কনভার্সনটা একটু মনে রেখো, তাহলেই হবে। ঠিক আছে, রূপান্তরকরণ রেড ফসফরাস থেকে ব্ল্যাক ফসফরাস এবং হোয়াইট ফসফরাস থেকে ব্ল্যাক ফসফরাস। চলো নেক্সট পয়েন্ট আলোচনা করা যাক। নেক্সট পয়েন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো জারণ সংখ্যা বা জারণ অবস্থা এবং যোজ্যতা। দেখো এতক্ষণ ক্লাস করে যাচ্ছি, এটাই খেয়াল নেই যে আমি তোমাদের পড়াচ্ছি 12-এ। সো জারণ সংখ্যা ও যোজ্যতা। নাইট্রোজেন যেহেতু স্মলার একটা এলিমেন্ট, নাইট্রোজেন যেহেতু খুব স্মল একটা এলিমেন্ট, তো এ নন মেটালের সঙ্গে একরকম বিক্রিয়া করে আর মেটালসদের সঙ্গে আরেক রকম বিক্রিয়া করে। ঠিক আছে, নন মেটাল যদি হয় তাহলে তাদের সঙ্গে এই নাইট্রোজেন সমযোজ্যতা দেখায়। সমযোজ্যতা মানে নিজের ইলেকট্রন আরেকজনের সাথে শেয়ার করছে। তো সেক্ষেত্রে তো আমি জারণ সংখ্যা বলতে পারবো না। যখন নিজেও তো একটা নন মেটাল, সে যদি অপর একটা নন মেটালের সঙ্গে মানে তারই প্রায় সমচরিত্র সম্পন্ন কারোর সঙ্গে যদি বন্ধন তৈরি করে বা ইন্টারঅ্যাক্ট করে, তাহলে সে তার ইলেকট্রন ওই আরেকটা নন মেটালের সঙ্গে শেয়ার করছে। তো সেক্ষেত্রে যোজ্যতা। আর যদি দেখা যায় যে এর ঠিক বিপরীত চরিত্রধর্মী কারোর সাথে ইন্টারঅ্যাকশান করছে, যেমন ধরো এটা নন মেটাল, এই যদি কোনো মেটালের সাথে ইন্টারঅ্যাক্ট করে তখন তো দুটো ঠিক অপোজিট চরিত্র, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো জারণ অবস্থা। মানে মেটাল কি করবে, মেটাল ইলেকট্রন ত্যাগ করবে আর নন মেটাল ইলেকট্রনটা গ্রহণ করবে। এবারে তোমরা বলতে পারো যে কেন এই ইলেকট্রন গ্রহণ করবে, তখন দেখতে হবে যে তড়িৎ ধনাত্মকতা আর তড়িৎ ঋণাত্মকতা বেশি আর কম কার কার ক্ষেত্রে হচ্ছে, সেই হিসাবে একজন ইলেকট্রন গ্রহণ করবে আরেকজন ত্যাগ করবে। ঠিক, তো আমরা জারণ সংখ্যা এবং যোজ্যতা দুটো কনসেপ্টই নাইট্রোজেনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এখন নাইট্রোজেনের তুমি মেটালের সঙ্গে যৌগ বলো বা নন মেটালের সঙ্গে যৌগ বলো, আমাদের আলোচনার সুবিধার্থে আমরা কি করে নিই, প্রত্যেকটা বিষয়কে জারণ সংখ্যার ভিত্তিতে চেঞ্জ করে নিই। তাতে করে কি হয়, দেখো নাইট্রোজেনের পরবর্তী যে মৌলগুলো আছে তাদের আমরা সব যৌগেই জারণ অবস্থা বলি। তো তাদের সঙ্গে যদি আমরা যোজ্যতা তুলনা করতে যাই তাহলে কম্প্যারিজনটা ঠিকঠাক হয় না। সেই কারণে একই স্কেল বা একটা পার্টিকুলার যদি আমরা স্কেল ধরে নিই যে হ্যাঁ আমি জারণ সংখ্যার সাপেক্ষে ব্যাখ্যা করব, তখন নাইট্রোজেনের যে যৌগগুলো আছে তার ক্ষেত্রে আমরা জারণ সংখ্যা বলে নিই। যেমন তুমি দেখো সাপোজ NH3 অ্যামোনিয়াতে নাইট্রোজেন হাইড্রোজেন দুজনেই নন মেটাল, কিন্তু হাইড্রোজেন অপেক্ষাকৃত বেশি তড়িৎ ধনাত্মক আর নাইট্রোজেন অপেক্ষাকৃত বেশি তড়িৎ ঋণাত্মক। অতএব এই ধনাত্মক যে পরমাণুটা রয়েছে তার ক্ষেত্রে আমরা প্লাস লিখি আর নাইট্রোজেনের উপরে মাইনাস লিখে দিই। তো -3টাই হয়ে গেল জারণ সংখ্যা বা জারণ অবস্থা। কিন্তু দেখো এটা তো সমযোজী যৌগ, আমরা তো অ্যামোনিয়া লেখার সময় তো এরকম লিখি
এরকম লিখি না? তাহলে এখানে তো হাইড্রোজেন কখনো +1 আছে বা নাইট্রোজেন কখনো -3 হয়ে আছে? নেই। সো দিস ইজ কল্ড ফর্মাল চার্জ। ফর্মাল চার্জ, ঠিক আছে? ফর্মাল চার্জ মানে আমাদের আলোচনার সুবিধার্থে আমরা যে বেশি তড়িৎ ঋণাত্মক তার উপরে নেগেটিভ চার্জ করে দিয়ে সেটাকে একটা আধানের সাপেক্ষে বা জারণ সংখ্যার সাপেক্ষে লিখে থাকি। তো আমরা এখানে ওই জন্য একটাই স্কেল ধরে নেব, জারণ সংখ্যা। ক্লিয়ার? তো নাইট্রোজেনের যেহেতু ভ্যারাইটিস অফ যৌগ পাওয়া যায়, প্রচুর সংখ্যক যৌগ পাওয়া যায় নাইট্রোজেনের ক্ষেত্রে, যেহেতু এর তড়িৎ ঋণাত্মকতা অপেক্ষাকৃত একটু বেশির দিকে, তাই নাইট্রোজেনের জারণ সংখ্যা -3, -2, -1, 0, 0 তো সবার ক্ষেত্রেই হবে, এটা কমন, এটা না লিখলেও চলে। 0, +1, +2, +3, +4, +5 অবধি হতে পারে। +5 অবধি হতে পারে, ঠিক আছে? এখন বিভিন্ন রকম যৌগ আছে। +3 মানে -3 এরকম হতে পারে, যেমন ধরো NH3, তাই না? NH3 -2 হতে পারে কি N2H4, -3 হতে পারে। -1 কি হতে পারে? -1 হতে পারে নাইট্রোজেন। -1 কি হতে পারে? নাইট্রোজেন -1, নাইট্রোজেন -1টা কি হতে পারে? কি হতে পারে বলো তো? নাইট্রোজেন -1 হতে পারে কি হতে পারে? আচ্ছা দেখি, হ্যাঁ এটা -1, ঠিক। হাইড্রক্সিল্যামিন, এটা -1 হতে পারে। 0 তো চলো N2, 0। এরকমভাবে +1, +2, +3, +4, +5 অনেক কিছু করতে পারো। +5 তো খুব কমন, এটা জানো, HNO3। +4 NO2 হতে পারে। আরও অনেক এক্সাম্পল আছে, আমি তোমাদেরকে এখানে কয়েকটা দেখাচ্ছি। +3 কি হতে পারে? +3 হতে পারে NF3, +2 হতে পারে নাইট্রিক অক্সাইড, +1 হতে পারে N2O। এরকম অনেক এক্সাম্পল আছে, অনেক। তাহলে দেখো নাইট্রোজেনের ভ্যারাইটিস অফ জারণ সংখ্যা আমরা পেতে পারি। এবারে যদি যোজ্যতা বলি, যোজ্যতা, নাইট্রোজেনের কনফিগারেশন আমরা জানি, হিলিয়াম 2s2 2p3, 2p3। তো যোজ্যতা ইলেকট্রন কতগুলো? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5টা, রাইট? 3টে আনপেয়ার আছে, একটা যুগ্ম আছে, টোটাল 5টা। এবার এই যে 3টে আনপেয়ার যে ইলেকট্রন রয়েছে, এখানে আরও 3টে যদি যুক্ত হয় তাহলে কি হবে? এই আউটার যে শেলটা বা ভ্যালেন্স যে শেলটা, তার অক্টেট ফিল আপ হয়ে যাবে। আরও 3টে দরকার। অতএব নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3। নাইট্রোজেনের যোজ্যতা 3, ম্যাক্সিমাম ভ্যালেন্সি হচ্ছে 3। ভ্যালেন্সি ম্যাক্সিমাম 3। হ্যাঁ, তো এই হচ্ছে নাইট্রোজেনের যোজ্যতা এবং জারণ সংখ্যার যে ব্যাপার সেইটা। এবারে যদি ফসফরাস আর বাকিগুলোর ক্ষেত্রে দেখি তাহলে কি হবে? ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এটা -3, +3, +5, +1ও হয়, +1ও হয়। আর অন্য কিছু হবে না। আর্সেনিকের ক্ষেত্রে +3, +5, অ্যান্টিমনিরও +3, +5, বিসমাথের +3, আর খুব রেয়ারভাবে +5, রেয়ার, only with
only with ফ্লুরিন অ্যান্ড অক্সিজেন, মানে ফ্লুরিন আর অক্সিজেনের উপস্থিতিতেই +5 জারণ অবস্থাটা সম্ভব, আর বাকি কারোর ক্ষেত্রে সম্ভব নয়। ঠিক আছে, আর +5 হবে এবং তাদের যৌগগুলোও সুস্থিত। সেরকম উদাহরণ হচ্ছে কি BiF5 আর Bi2O5, Bi2O5 এই দুটো যৌগ স্টেবল যৌগ, স্টেবল কম্পাউন্ড। ঠিক আছে, তো এবারে দেখো আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এইগুলো তো মোটামুটি ধাতব চরিত্র তো আসতে শুরু করছে, তাই তাদের ক্ষেত্রে যোজ্যতা বলার চেয়ে আমরা জারণ সংখ্যাটা প্রেফারেবলি বলতে পারি। ভালো করে বিষয়টা বোঝো। আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, আর্সেনিক অ্যান্টিমনি হচ্ছে মেটালয়েডস এবং বিসমাথ হচ্ছে মেটাল, তো তাদের ক্ষেত্রে আমরা যোজ্যতার বদলে জারণ সংখ্যা বলতে পারি। কিন্তু ফসফরাস তো নন মেটালের ক্ষেত্রে আমরা জারণ সংখ্যাও যেরকমভাবে বলতে পারি, যোজ্যতাও বলতে পারি। তাহলে ফসফরাসের জারণ সংখ্যা এগুলো হলে যোজ্যতা কি হবে? যোজ্যতা হবে 3 আর 5, কারণ ফসফরাসেরও তো যোজ্যতা ইলেকট্রন 5টা, আর একই রকম নাইট্রোজেনের কনফিগারেশনের মতোই, তো এটাই যোজ্যতা 3 আর 5। 3 আর 5 মানে তোমরা ফসফরাসের এরকম যৌগ জানো, যেমন PH3 একটা যৌগ বললাম, তেমনি PCl5 একটা যৌগ জানো। তাহলে ফসফরাস যেরকম 3 জনকে যুক্ত করতে পারে, যোজ্যতা মানে কি? একটা পরমাণু আরও যত সংখ্যক পরমাণুকে নিজের সাথে যুক্ত করছে বা যুক্ত করার ক্ষমতা রাখে, সেই সংখ্যাটাই হচ্ছে যোজ্যতা, বা সেই ক্ষমতাটা হচ্ছে যোজ্যতা, তাই তো? তো এখানে 3 কেন? কারণ যে কনফিগারেশন, ফসফরাসের যে কনফিগারেশন আমরা দেখি সেটাতে কি আছে, 3s2 3p3। তো আরও 3টে যদি ইলেকট্রন পাওয়া যায়, তাহলে ফসফরাসের এই আউটার শেলে অক্টেট ফিল আপ হয়ে যাবে, তাই না? তো সেই কারণে এখানে 3টে হাইড্রোজেনকে যুক্ত করে নিল। আবার পেন্টাভ্যালেন্ট কেন বা 5 যোজ্যতা কেন হচ্ছে? ধরো 5টা যদি প্রতিস্থাপক আসে, 5টা ক্লোরিন আসছে, এখন ফসফরাসকে ওই 5টা ক্লোরিনকে যুক্ত করতে গেলে কি করতে হবে? 5টা অযুগ্ম ইলেকট্রন তৈরি করতে হবে, না হলে তো 5 জনকে যুক্ত করতে পারবে না। 3s 3p, এটা 3d, থার্ড শেল, যেহেতু থার্ড শেলে 3d আছে, তো ধরো এখানে 3s এর 2টো, 3pতে 3টে এরকম রয়েছে। তো 5টা ক্লোরিনকে যখন যুক্ত করবে 5টা ক্লোরিন, তাহলে ফসফরাসকে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন করে দিতে হবে, তবে গিয়ে 5টা ঘরে এসে 5টা ক্লোরিন ইলেকট্রন দান করে 5টা ক্লোরিন বন্ধন তৈরি করবে। তো তখন কি হয়, এই 3s থেকে একটা ইলেকট্রন 3dতে ট্রান্সফার হয়ে যায়, 3s থেকে তার পরবর্তী 3dতে ট্রান্সফার হয়ে যায়। দিলে দেখো 5খানা আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল। এখন এই 5টা আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে এই একটা, আর এই একটা, এখানে 5টা ক্লোরিন যুক্ত হয়ে কি তৈরি হয়ে গেল? PCl5। তো তোমরা বলতে পারো তাহলে নাইট্রোজেনেরও তো 5টা ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে, ও তাহলে শুধু 3টে যোজ্যতা কেন দেখাচ্ছে, 5টা কেন দেখাচ্ছে না? তুমি ভেবে দেখো, নাইট্রোজেনের 2s 2pর পরে আর অতিরিক্ত কোনো ফাঁকা অরবিটাল নেই যাতে ওই 2s এর জোড়বদ্ধ ইলেকট্রনটাকে বিজোড় করতে পারে, তাই ওর বরাবরই 3টে অযুগ্ম ইলেকট্রন থাকবে। 5টা অযুগ্ম ইলেকট্রন কোনোভাবেই তৈরি হওয়া সম্ভব নয়, তাই নাইট্রোজেন ম্যাক্সিমাম ট্রাইভ্যালেন্সি দেখাবে, পেন্টাভ্যালেন্সি নাইট্রোজেনের ক্ষেত্রে ইম্পসিবল। ঠিক আছে, এরকমই একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা করবে প্রশ্নের উত্তরটা। আচ্ছা, এটা লিখেছি, এটা যোজ্যতাটা, এটা বলছিলাম, যোজ্যতা হচ্ছে ফসফরাসের 3, 5 দুটোই হয়। কোয়েশ্চেনটা হচ্ছে NCl5 হয় না কিন্তু PCl5 হয় কেন? এটা হচ্ছে কোয়েশ্চেন।
মানে নাইট্রোজেন পেন্টাভ্যালেন্সি দেখায় না, কিন্তু PCl5 দেখায়। নাইট্রোজেন কেন দেখায় না? কারণ নাইট্রোজেনের ভ্যাকেন্ট কোনো অরবিটাল নেই, যাতে করে 2s এর ইলেকট্রন জোড় যেটা রয়েছে সে অযুগ্ম হতে পারে, কিন্তু ফসফরাসের অতিরিক্ত ফাঁকা অরবিটাল আছে, জোড়বদ্ধ ইলেকট্রন যেটা 3s এ রয়েছে সেটা অযুগ্ম হতে পারে। তাই পেন্টাভ্যালেন্সি পসিবল ফর ফসফরাস, ইম্পসিবল ফর নাইট্রোজেন, রাইট? ওকে, আচ্ছা, আর্সেনিক অ্যান্টিমনি নিয়ে কোনো সমস্যা নেই, কারণ +3 +5 দুটোই হয়, দুটোই পসিবল। বিসমাথের ক্ষেত্রে +3 হওয়ার, +3টা মূল জারণ অবস্থা হওয়ার পেছনে কারণ হলো ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্ট, ঠিক আছে? কেন? বিসমাথের কনফিগারেশনে তোমরা দেখেছো কি এইরকম আছে, জেনন 4f14 5d10 6s2 6p3। তো এই 6s2টাই কি ইনার্ট পেয়ার, তো এটা আয়নিত হবে না। 6p-তে যে 3টে ইলেকট্রন আছে তারাই আয়নিত হতে পারবে, তাই জন্য +3টা অতিরিক্ত সুস্থিত জারণ অবস্থা। কিন্তু +5 হয় কাদের কাদের উপস্থিতিতে? অনলি উইথ ফ্লুরিন, only in the presence of fluorine and oxygen. ফ্লুরিন অ্যান্ড অক্সিজেন। কেন হচ্ছে সেটা এবার দেখাই। ভালো করে বিষয়টা বুঝবে। বিসমাথ থেকে বিসমাথ 5+ তৈরি হওয়ার জন্য, বিসমাথ থেকে বিসমাথ 5+ তৈরি হওয়ার জন্য একটা শক্তি লাগছে। সেই শক্তিটা মনে করো EI, মানে আয়োনাইজেশন এনার্জি। EI বলে আমি প্রকাশ করছি। 5টা ইলেকট্রন বের করতে মোট এই পরিমাণ শক্তি লাগছে, ঠিক আছে? তো এখান থেকে কি হলো, 5টা ইলেকট্রন বেরিয়ে গেল। এবারে মনে করো ফ্লুরিনের উপস্থিতিতে, আমি ফ্লুরিনের উপস্থিতিতে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা অক্সিজেনের উপস্থিতিতেও ঘটে। দুটো সেম, দুটো একদমই সেম যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি। ফ্লুরিন থেকে F- হচ্ছে, ফ্লুরিন থেকে F- হচ্ছে। এখন বিসমাথ 5+এর সঙ্গে একটা F- যদি যোগ করি তাহলে তো চার্জ ব্যালেন্স হলো না। কটা F- যোগ করতে হবে? 5টা F-। তাহলে 5টা F- নিয়ে আসতে গেলে 5টা F দরকার, 5টা ফ্লুরিন পরমাণু দরকার। তো এইখানে কি হচ্ছে, এইখানে 5টা ইলেকট্রন যুক্ত হচ্ছে, রাইট? এখানে মাইনাস হচ্ছে, এখানে প্লাস হচ্ছে, ইলেকট্রন যুক্ত হচ্ছে। তো ইলেকট্রন অপসারিত করাকে যদি আয়োনাইজেশন এনার্জি দিয়ে প্রকাশ করা হয়, ইলেকট্রন যুক্ত হওয়াকে কি বলে? ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে EA, এইটা বলছি, ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা, তোমরা এবার আমাকে বলো আয়োনাইজেশন এনার্জির সাংখ্যমানটা ধনাত্মক হয় না ঋণাত্মক হয়? ধনাত্মক হয়, যেহেতু বাইরে থেকে শক্তি প্রয়োগ করছো। তো EA-টা হচ্ছে পজিটিভ। আমি একদম ধরে ধরে বলছি, তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু বিষয়টা খুব ইম্পর্টেন্ট আর খুব ইন্টারেস্টিংও। ওকে, তো যেহেতু আয়োনাইজেশন এনার্জি আমরা বাইরে থেকে প্রয়োগ করি, তাই এর মান ধনাত্মক। আর ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন গ্রহণ করবার পর যে পরিমাণ শক্তি মুক্ত করে, তোমরা ডেফিনেশনে পড়েছো। ইলেকট্রন গ্রহণ করলো, ইলেকট্রন গ্রহণ করে F- হলো এবং শক্তি ছাড়লো, তাহলে এর মান নেগেটিভ হবে, ঠিক আছে? এখন এবার এই প্রসেসটা করা, মানে বিসমাথ 5+ করা হয়েছে একটা পজিটিভ এনার্জির সাপেক্ষে, আর F- করা হয়েছে একটা নেগেটিভ এনার্জির সাপেক্ষে। এখন এই দুটো তো কম্বাইন করবে, Bi5+ আর 5F-, এই দুটো কম্বাইন করে কি তৈরি হলো? BiF5, একটা আয়নীয় যৌগ, আয়নিক সলিড। এবার আয়নিক সলিড তৈরি হওয়ার সময় আমরা কি দেখেছি, যে
একটা ল্যাটিস এনার্জি বলে তো কথা আছে, যখন আয়নিক সলিড তৈরি হয় ল্যাটিস এনার্জি বেরোয়, ল্যাটিস এনার্জি। তো এখানে ধরো এটা ল্যাটিস তৈরি হলো, এবং ল্যাটিসের এনার্জিটা, ল্যাটিস এনার্জি যেটা আয়নিক সলিড বা ল্যাটিস যেটা তৈরি হলো, ল্যাটিস যেটা তৈরি হলো তার ল্যাটিস এনার্জি যদি নেগেটিভ হয়, ল্যাটিস এনার্জি যদি নেগেটিভ হয়, তবে আমরা কি বলি সেই ল্যাটিসটা বা সেই আয়নিক সলিডটা স্টেবল হচ্ছে, সে আয়নিক সলিডটা স্টেবল হচ্ছে। তো এখানে দেখা গেছে এখানে কি কি এনার্জি লাগছে, এই আয়নাইজেশন এনার্জি আর এই ইলেকট্রন অ্যাফিনিটি, এই শুধু যদি এই দুটো এনার্জিকে আমি ব্যবহার করে হিসাব করি, তাহলে দেখা গেছে ওভারঅল এনার্জির মানটা এই ক্ষেত্রে নেগেটিভ আসে। মানে EI আর EA এই দুটোকে যদি হিসাব করা হয়, তাহলে দেখা গেছে নেট ভ্যালু নেগেটিভ আসছে। মানে এই আয়ন দুটো তৈরি হলো, এই আয়ন দুটো তৈরি হয় তারা কম্বাইন করে ল্যাটিস তৈরি করলো, তার যে ল্যাটিস এনার্জি সেই মানটা নেগেটিভ আসছে। মানে কি, এই যৌগটা তাহলে তৈরি হয়েছে। আর এই যৌগটা তৈরি হওয়ার পেছনের কারণ তখন কি বলা হচ্ছে, যে বিসমাথ 5+ যেটা পসিবল নয় তৈরি হওয়া, সেটা তৈরি হতে পেরেছে একমাত্র সেই কারণেই, কারণ এখানে F- তৈরি হওয়ার পর যে পরিমাণ শক্তি মুক্ত হয়েছে, যে পরিমাণ শক্তিটা মুক্ত হয়েছে তারই কিছু পরিমাণ শক্তি এইখানে ব্যবহৃত হয়ে গেছে বিসমাথ 5+ করতে, কিছু পরিমাণ। কারণ সম্পূর্ণটা ব্যবহার হয়ে গেলে তো আর নেট ভ্যালু নেগেটিভ আসতো না, তাহলে নিশ্চয়ই এই নেগেটিভ মানটা এই পজিটিভ মানের থেকে বড়, নেগেটিভ মানটা পজিটিভ মানের থেকে বড়, অর্থাৎ কিছু পরিমাণ শক্তি এখানে ব্যবহৃত হয়েছে বিসমাথ 5+ করতে, তাহলে আরও কিছু পরিমাণ শক্তি আছে যেটা বেরিয়েছে, ওই জন্য নেগেটিভ। তাই এখানে বিসমাথ মানে BiF5 তৈরি হয়েছে। আর অক্সাইডের উপস্থিতিতেও একই ঘটনা হয়, তাই ফ্লুরাইড এবং অক্সাইড এই দুজনের উপস্থিতিতেই একমাত্র বিসমাথ +5 তৈরি করতে পারে, আর কারোর উপস্থিতিতে পারে না। বোঝা গেল বিষয়টা? ভালো করে এই অংশটা দেখবে, আমি একদম ধীরে ধীরেই বলেছি, সমস্যা হওয়ার কথা নয়। তোমাদের উদ্দেশ্যে আমি কিছু প্রশ্ন দিচ্ছি, এইগুলো তোমরা চেষ্টা করবে। কোয়েশ্চেন, BiCl5 থেকে BiCl3 + Cl2 আর SbCl5 থেকে SbCl3 আর Cl2 কোনটি স্বতঃস্ফূর্ত ও কেন? Bi5+ একটি তীব্র জারক নমুনা, ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা ট্রাই করো। সো গ্রুপ 15 মৌলের যে সমস্ত পিরিয়ডিক প্রপার্টিজ রয়েছে বা ভৌত পরিচিতি বা ভৌত ধর্ম যেগুলো রয়েছে, সেগুলোর আলোচনা আমি এইখানেই কমপ্লিট করলাম। নেক্সট আমরা যে ভিডিও নিয়ে আসতে চলেছি সেইখানে গ্রুপ 15 মৌলের বিশেষ কিছু যৌগের তুলনামূলক আলোচনা থাকবে। তো তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখো, বিষয়গুলো বোঝার চেষ্টা করো। আমি ক্লিয়ারলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সো ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, লাইক করো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যদি না করে থাকো। ভিডিওটা শেয়ার করো পারলে, কী সব বলছি আমি, হ্যাঁ শেয়ার করো। আর দেখা হবে পরের ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, টেক কেয়ার, গুড বাই।